হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আজকে আর.এস. আগ্রওয়াল স্যারের নাম্বার সিস্টেম থেকে 23 থেকে 42 অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, 2 - 2 + 2 - 2 এভাবে 101তম টার্মসটা কত? দেখো, এমনভাবে তো এটা ব্যাপার রয়েছে যেখানে তুমি জোড় সংখ্যা যদি নাও, জোড় টার্ম যদি নাও, তো দেখবে 0 হচ্ছে, আর বিজোড় নিলে +2 হচ্ছে। কি করে? তুমি যদি প্রথম দুটি নাও জোড়, তাই না, দুটি, দেখবে এটা কেটে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে। কিন্তু যদি তিনটি নাও তাহলে এটা থেকে যাচ্ছে +2। আবার তুমি যদি চারটি নাও তাহলে এই দুটি কেটে যাবে, 0 হচ্ছে। মানে জোড় সংখ্যা যদি নাও তাহলে কেটে যাবে, 0 হবে, আর বিজোড় নিলে +2 থাকবে, তাই না? কারণ 1 নম্বর বিজোড়টা হচ্ছে +2, তাই প্রত্যেকবার বিজোড়টা থেকে যাবে, মানে +2 থাকবে। তো এখানে 101 নম্বর টার্ম বলেছে, মানে বিজোড় টার্ম বলেছে, তার মানে +2, অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? যদি 102 বলতো তাহলে 0 হয়ে যেত। চলো নেক্সট দেখবো আমরা। 1 2 3 4 1 2 3 4 এভাবে দেখো রিপিট হয়েছে, আর আমাকে 98তম টার্মটা চেয়েছে। তো ব্যাপার হচ্ছে প্রত্যেক 4 টার্মের পর একবার করে রিপিট হচ্ছে, তাই না? তার মানে এটা দাঁড়ায় যে প্রত্যেক 4 বারে শেষেরটা 4 হবে। তো 98কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো 96 অবধি যাবে, মানে দুটি টার্ম পড়ে থাকছে। এই 96 অবধি শেষটা 96 নম্বরটা 4 হবে শেষেরটা। এরপরে এই 4 হওয়ার পরে আবার কি হবে? রিপিট হবে 1 2 3 4 এইভাবে। তো 96 পরে দুটো টার্ম আসছে, তার মানে 96 নম্বরটা হবে 4, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2, মানে 97টা 1, 98টা হবে 2। এইটা হবে আমাদের অ্যান্সার 2। তো অ্যান্সার হবে অপশন বি। মানে 1 2 এইভাবে 96 অবধি দেখবে 4 পাচ্ছ, তারপরে 97 আর 98 1 আর 2, তো 98টা চেয়েছে, আমাদের 2 হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন 2। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 25 নম্বরে, যদি কোনো সংখ্যার বাঁদিক থেকে অঙ্কগুলি এক্স ওয়াই জেড হয় তবে সংখ্যাটি কত? দেখো, এক্স ওয়াই জেড এটা বাঁ দিক থেকে এইভাবে লেখা হয়। এবার এটা এককের স্থানে আছে, তার মানে শুধু জেড, প্লাস দশকের স্থানে থাকলে 10y, প্লাস শতকের স্থানে এক্স আছে, তার মানে 100x। এটাই তো হয়, শতকের ঘরে 3 থাকলে 300, এক্স থাকলে এক্স এর সঙ্গে 100 গুণ, দশকের ঘরে 10 গুণ হয়, তো ওয়াই। এটা আমাদের অ্যান্সার হবে 100x + 10y + z। 100x 10y z অপশন ডিতে রয়েছে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেন, যদি কোনো সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ হয় তাহলে সংখ্যাটি কত? তো সেম জিনিস দেওয়া আছে, তাই না? ডাব্লিউটা প্রথমে দেওয়া আছে, মানে শুধু ডাব্লিউ হবে, 1 গুণ হয় এককের ঘরে, প্লাস জেড দশকের ঘরে আছে, মানে 10z, শতকের ঘরে আছে ওয়াই, তার মানে আমরা বলতে পারি 100y, আর হাজারের ঘরে আছে এক্স, তার মানে আমরা বলতে পারি 1000x। এবার প্লাস হবে অবশ্যই। তো এটা এটা দেখো অপশন ডি এর দিকে তাকাও, এটার দিকে তাকাও, তাহলে পেয়ে যাবে। 1000কে আমরা বলতে পারি 10-এর কিউব, 10-এর কিউব 1000, তার মানে 10-এর কিউব এক্স। 100 মানে বলতে পারি 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার ওয়াই। এটা 10, তো 10ই থাকবে, 10z + ডাব্লিউ। তো এটা আমাদের অ্যান্সার হবে অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী দেখো 27 নম্বর কোশ্চেনটা থেকে খেয়াল করো, যদি বলেছে এন এবং পি উভয়ই বিজোড় সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা? দেখো, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিয়ম আছে, দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় হয়, আর যোগফল সবসময় জোড় হয়। যে কোনো তুমি বিজোড় সংখ্যা নাও, ওকে, যে কোনো তুমি বিজোড় সংখ্যা নাও দুটি, ধরো আমি 3 আর 5 নিচ্ছি, 3 আর 5 যদি যোগ করো তুমি সবসময় জোড় পাবে, আবার গুণ করলে দুটি বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় তুমি বিজোড় সংখ্যায় পাবে। তো এখানে কোনটি আমাদের জোড় সংখ্যা বলেছে, মানে যোগটা আমাকে বের করতে হবে, মানে অপশন এ হবে সঠিক উত্তর। এন আর পি যদি বিজোড় সংখ্যা হয় এদের যোগ সবসময় জোড় সংখ্যা হবে। ওকে, নেক্সট, একটি পূর্ণ সংখ্যা এন এর ক্ষেত্রে যদি এন এর স্কোয়ার বিজোড় হয় তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, এন এর স্কোয়ার, এন এর কিউব বিজোড় সংখ্যায় বলেছে, সরি। তো এন এর ক্ষেত্রে এন একটি পূর্ণ সংখ্যা, আর এন এর কিউব হচ্ছে বিজোড়। দেখো, 1 নিতে পারো, 1 না নিয়ে তুমি 3 নিতে পারো। ধরো 3 যদি নাও তো 3 হচ্ছে এন এর মান, তাহলে এন কিউব মানে 3 এর কিউব হবে কত? 27, তাই না? তাহলে একটা বিজোড় সংখ্যার ঘন যদি করো তবেই তুমি একটা বিজোড় সংখ্যায় পাচ্ছ। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝো। 3টি বিবৃতি দেওয়া আছে,
এক এন হলো বিজোড় সংখ্যা, দেখো এখানে এন এটা, তাই না? তো এন মানে 3, তো এটা বিজোড় সংখ্যা মানে এটা ঠিক আছে। এন স্কোয়ার হলো জোড় সংখ্যা, এন স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9 হচ্ছে, 9 জোড় সংখ্যা হচ্ছে না, তার মানে এটা ভুল দেওয়া আছে, এন স্কোয়ার বিজোড়ই হবে। আর এন আচ্ছা এটা ঠিক দেওয়া আছে, এন স্কোয়ার বিজোড় বলেছে, এটা ঠিক আছে, সরি এটা ঠিক আছে, দুইটা ঠিক আছে বিজোড়। আর এন স্কোয়ারটা জোড় বলেছে, না এন স্কোয়ার জোড় হচ্ছে না, এন স্কোয়ার বিজোড়ই হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর এবং 2 নম্বর সঠিক, তাহলে আমরা অপশন সি হবে সঠিক উত্তর। আরেকবার তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে 5, এন এর মান যদি তুমি 5 নাও, তাহলে এন যদি 5 হয় তাহলে 5-এর কিউব মানে কত হবে 125। এখানেও দেখো প্রথমটা বিজোড় এন এর মান, সেটাও ঠিক আছে। আর স্কোয়ার করলে বিজোড় হয়, দেখো এন স্কোয়ার করে দাও মানে 5 স্কোয়ার করে দাও কি হবে 25 পাবে তোমরা, মানে এখানেও বিজোড় পাচ্ছ, মানে 2 নম্বরও ঠিক আছে। 3 নম্বরটা এন স্কোয়ার জোড়, না এন স্কোয়ার জোড় হচ্ছে না, তো দুইবার আমি চেক করলাম, 1 নম্বর এবং 2 নম্বরটা সঠিক আসছে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী 29 নম্বর কোশ্চেন বলেছে n-1 একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কত? দেখো n ধরো আমি 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 ধরছি একটা বিজোড় সংখ্যা, ধরো 3, তো 3-এর আগে কত হবে 2, আর 3-এর পরে কত হয় 4। তাহলে এখানে যেটা আছে যদি তুমি 1 যোগ করো তাহলে এটা পাবে, আর যদি 1 বিয়োগ করো তাহলে তুমি এটা পাবে। এবার মাঝে যেটা দেওয়া আছে বিজোড় সংখ্যা, সেটা দেওয়া আছে n-1, তো n-1 এটা যদি মাঝের সংখ্যা হয়, এর সঙ্গে 1 যোগ করলে পরেরটা পাবে, মানে n-1 এর সঙ্গে 1 যোগ করে দাও পরেরটা, আর n-1 তার সঙ্গে 1 বিয়োগ করে দাও তুমি তার আগেরটা পাবে। তাহলে এটা যদি তুমি খেয়াল করো বন্ধুরা, এটা তুমি পাচ্ছ n-2, তার মানে এর আগেরটা হচ্ছে n-2। আর এটা যদি দেখো তো প্লাস আর -1 কেটে যাবে, শুধু হচ্ছে n, মানে এর পরেরটা হচ্ছে n। তাহলে দুটি সংখ্যা আমরা কি পেলাম এর আগে আর পরে, সেটা হচ্ছে n-2 আর n, এটাই আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে n-2? n-2 অপশন বি তে আছে, দেখো n আর n-2, তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট 30 নম্বর অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত কোনটি সবসময় বিজোড়? দেখো বিজোড় সবসময় কখন হয়? দুটি বিজোড় সংখ্যা যোগফল না, দুটি বিজোড় সংখ্যা যোগফল সবসময় জোড় সংখ্যা হয়ে যায়, যেটা আমি আগেই বললাম। যে কোনো দুটি বিজোড় সংখ্যা নাও, যোগ করা দেখো জোড় সংখ্যা চলে আসবে। দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল, বিয়োগ করলেও জোড় আসে, বিয়োগ করলেও জোড় আসে, তবে এই দুটি ভুল, ঠিক আছে। দুটি বিজোড় সংখ্যার গুণফল, হ্যাঁ এটা ঠিক আছে, দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যা হয়। তুমি গুণ করে দেখে 3-5 গুণ করলে 15 হবে, তো অপশন সি এখানে সঠিক উত্তর হবে, দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যা হবে। চলো নেক্সট 31 নম্বর অঙ্ক বলেছে যদি x একটি বিজোড় সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো x যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ব্যাপারটা বোঝো, এখানে আছে 5x, তো 5 বিজোড় সংখ্যা মানে আমরা 1 ধরতে পারি, তো 5x এর মান আমরা কি পাচ্ছি 5 পাচ্ছি, মানে বিজোড় সংখ্যা পাচ্ছি। এখান থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে জোড় হবে কি? এখান থেকে বন্ধুরা 2 বিয়োগ করলে বিজোড় হচ্ছে, মানে এটা হবে না। এবার 5x স্কোয়ার, আচ্ছা 5 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, আমি x এর মান যদি 1 ধরি বিজোড় সংখ্যা, প্লাস 2 দেওয়া আছে, তো এটা করলে এটা 5 1 কে 5 আর থেকে 2 যোগ, তার মানে এটা 7 আসছে, তার মানে 2 নম্বরে দেখো এটা বলেছে বিজোড় সংখ্যা, হ্যাঁ এটা বিজোড় সংখ্যা আসছে, তো এটা হতে পারে। আমি এটা একটা ক্রস চেক করে নিই, আমি x এর মান 3 ধরবো, যদি 3 ধরে নিই বিজোড় সংখ্যা, তো 5 ইন্টু 3 স্কোয়ার প্লাস 2, দেখি আমরা বিজোড় আসছে কিনা। এটা পাবো 5 ইন্টু 9 প্লাস 2, 45 আর 2 যোগ করলে 47 আসছে, এটাও বিজোড় আসছে, মানে 2 নম্বরটা একদম ঠিক রয়েছে। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো চেক করার দরকার নেই, এছাড়া তুমি চেক করে দেখে নিতেও পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি এ এবং বি এমন সংখ্যা হয় যাতে এ বি শূন্য, মানে এ আর বি যোগ গুণ করলে শূন্য হয়, তাহলে কি হবে? দেখো আমি অপশন দেখার আগে তোমাদেরকে বলি যে এ বি যদি শূন্য হয়, দুটি সংখ্যার গুণফল শূন্য হলে এ সমান শূন্য হতে পারে, কিংবা বি সমান শূন্য হতে পারে, কিংবা এ এবং বি উভয়েই শূন্য হতে পারে, তবেই শূন্য আসবে। তাহলে কোথায় আছে এ শূন্য এবং বি শূন্য? না, এ শূন্য অথবা বি শূন্য অথবা উভয়, এর অপশন বি এর দিকে তাকাও, এইটা ঠিক রয়েছে। এও শূন্য হতে পারে, তাহলেও শূন্য পাবো, বি শূন্য হলেও শূন্য পাবো, দুটোই যদি শূন্য হয় তবুও আমরা শূন্য পাবো, তো অপশন বি সঠিক উত্তর হবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি এ বি সি ডি সংখ্যাগুলিকে পরপর বৃদ্ধি, মানে পরপর বৃদ্ধি মানে ছোট থেকে বড়, তাই না, ছোট থেকে বড় হিসেবে সাজানো যায়, আর ডি বি ই সংখ্যাগুলিকে পরপর হ্রাস পাওয়া সারিতে সাজানো যায়, তার মানে হ্রাস পাওয়া মানে বড় থেকে ছোট হিসেবে সাজানো যায়,
তাহলে নিম্নলিখিত কোন সারি হ্রাস বা বৃদ্ধি কোনো সারিতে সাজানো যাবে না। ওকে, দেখো এটা বৃদ্ধি বলেছে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এর থেকে বড় হচ্ছে বি, তার থেকে বড় হচ্ছে সি, আর তার থেকে বড় হচ্ছে ডি। আরেকটা দেওয়া আছে ডিবি, এটা হ্রাস সারিতে বলেছে, তার মানে আচ্ছা হ্রাস না করে আমরা যদি বৃদ্ধি করে উল্টো করে, মানে ডি এর থেকে ছোট হচ্ছে বি আর বি এর থেকে ছোট হচ্ছে তাহলে আমরা বলতে পারি এর থেকে বি বড়, বি এর থেকে ডি বড়। উল্টো করে আমরা যদি বড়ই সাজাই, কেন এটা আমি সাজিয়েছি ওভাবে, তো এটাও আমি সেভাবে সাজানোর চেষ্টা করছি উল্টোটা। এখানে মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে ডি এর থেকে যেটা দেওয়া আছে ডি এর থেকে ছোট ডি এর থেকে ছোট হচ্ছে বি আর বি এর থেকে ছোট হচ্ছে এটা দেওয়া আছে এখান থেকে, মানে ছোট হিসেবে সাজাচ্ছি বড় থেকে ছোট, তাই না? তো এটাকে তুমি উল্টে দিই, তো এর থেকে বি বড় দেখাচ্ছে, তার মানে আমি বলতে পারি এর থেকে বড় হচ্ছে বি আর বি এর থেকে বড় হচ্ছে ডি। এটা দেওয়া আছে, এই দুটি শর্ত দেওয়া আছে। এখান থেকে তুমি কি বের করতে পারবে সি ডি, মানে এর থেকে সি, সি এর থেকে ডি কিছু আছে? দেখো এর থেকে বি বড়, আর যখন বি বড় হবে তার মানে বি এর থেকেও বড়, এখানে পাচ্ছি ডি এর থেকেও বড়, তাই না? কারণ বলেছে ছোট, বি এবং ডি এর থেকে ছোট, আর এখান থেকে বলছে এর সঙ্গে কানেক্টেড হচ্ছে সি আর ডি। তো দেখো ব্যাপার হচ্ছে যেহেতু বি এর থেকে ছোট এবং ডি এর থেকেও ছোট ডি এর থেকেও ছোট তার মানে আমরা বলতে পারি ডি এর থেকে ছোট যদি হয় তাহলে এর থেকে ডিও বড়, বিও বড়, সিও বড়, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? আমি জানি না আমি ঠিক মতো বোঝাতে পারছি কিনা। দেখো ছোট, বি এর থেকেও ছোট, ডি এর থেকেও ছোট, তার মানে আমরা এটুকু বলতে পারি সাজানো যাচ্ছে উপরটা সি আর ডি, এই তিনটি থেকেই বড় ছোট সাজানো যাচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট যাই, আমি ভালো করে বলি। বিসি, বিসির সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? দেখো বি এর থেকে তো ছোট এখানে দেওয়াই আছে, তো বি এর থেকে যদি ছোট হয় আর বি এর থেকে সি বড়, তার মানে সি এর থেকেও ছোট, তার মানে এটাকে সাজানো যাচ্ছে, বুঝতে পারছো? চলো নেক্সট ডিবিএ, ডি এর সঙ্গে তো বি আর এখানে সাজানো হয়েই আছে অলরেডি, মানে এটা সাজানো যাচ্ছে। তো যেটা সাজানো যাচ্ছে না সেটা হবে অপশন ডি, ঠিক আছে? আমি আরেকবার তোমাদেরকে এই ব্যাপারটা বলি যাতে করে তোমাদের ব্যাপারটা স্পষ্ট হয়। ওকে, দেখো ভালো করে বোঝানোর চেষ্টা করছি আরেকবার। এখানে আমাকে বলেছে সি আর ডি, এটা কি সাজানো যাবে? ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো যাবে কি? দেখবো আমরা। সঙ্গে সি আর ডি দেওয়া আছে, দেখো এখানে তো সি ডি দেওয়া আছে, আর এখানে বলা আছে কি ডি এর থেকে ছোট। আচ্ছা ডি এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা এখানটায় ডি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট হবে, তাই না? এই দুটি থেকেই ছোট হবে, কারণ সি তো বড়, ডি এর থেকে সি বড়, তাই না? তো যদি ডি এর থেকে ছোট হয় তাহলে সি এর থেকেও ছোট হবে, তো এটা সাজানো যাচ্ছে। ঠিক একইভাবে বিসি, দেখো বি এর থেকে ছোট বলা আছে, বি এর থেকে ছোট হলে সি এর থেকেও ছোট হবে, এটাও সাজানো যাচ্ছে। ডিবিএ তো অলরেডি এই তিনটি হয়ে আছে, এই তিনটি তো ছোট বড় হয়েই আছে, তাই না? এর থেকে বি বড়, বি এর থেকে ডি বড়, তার মানে ডি এর থেকে বি ছোট আর বি এর থেকে এ ছোট, এটা সাজানো তো অলরেডি হবেই। তাহলে বাকি যেটা থাকলো সেটাই আমাদের অ্যান্সার হবে সি, তাই না? কারণ এখানে এ আর সি আমি দেখতে পাচ্ছি সাজানো যায়, কিন্তু সি কোথায় বসবে, বি এর আগে না পরে, এখানটাই মুশকিল হবে, তো সাজানো যাবে না। তো এইভাবে করবে, ঠিক আছে? আর সঠিক প্রসেসটা আর.এস. আগরওয়াল স্যারের বইয়ে সলিউশন দেওয়া আছে সেটা তোমাদের বোঝা একটু কঠিন হবে বলে আমি নিজের মতো করে তোমাদেরকে বোঝালাম। ওকে, চলো নেক্সট। বলা হয়েছে যদি এম এন ও পি কিউ পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় হলে এম ইন্টু এন প্লাস ও ইন্টু পি মাইনাস কিউ জোড় সংখ্যা হবে। ওকে, ব্যাপারটা যদি আমরা বলি, দেখো এটা জোড় হোক আর এটা বিজোড় হোক, যাই হোক না কেন, একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা, দেখো দুটি জোড় সংখ্যা, ধরো এটা জোড় সংখ্যা, আমি সাপোজ ধরে নেব এটা 2 আর এটা ধরো 4, ঠিক আছে? ভালো করে বোঝো, তাহলে এই দুটি গুণ করলে 8 হয়, ঠিক? এই দুটি গুণ করলে 8। যদি এম এর মানটা জোড় হয়, এম এর মানটা জোড়, সাপোজ 4 ধরে নাও, এম যদি জোড় হয় তো এম গুণ হয়ে আছে, এই দুটি গুণ করলে 8, তার সঙ্গে এম গুণ হয়ে আছে, মানে আমরা 32 জোড় সংখ্যায় পাচ্ছি। মানে দুটি যদি জোড় সংখ্যা হয় এই দুটি, এবং তাতে এম এর মান যদি জোড় হয় তাহলে জোড় সংখ্যা আসছে, ঠিক আছে?
বিজোড় হলেও আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, যদি ধরো এটা বিজোড় সংখ্যা আর এটা ধরো জোড় সংখ্যা, এটাও ধরো বিজোড় সংখ্যা, সরি এটা 5, তাহলে এই দুটি গুণ করলে আমরা 15 পাচ্ছি। দুটি বিজোড় সংখ্যা, এই দুটি গুণ করলে আমরা বিজোড় পাচ্ছি। তাহলে এমটা যদি জোড় হয়ে যায়, এম যদি জোড় হয়ে যায়, তাহলে তো আমরা জোড় পাবোই। তাহলে কোন অঙ্কটা জোড় হওয়াটা বেশি জরুরি? এমটা জোড় হওয়া বেশি জরুরি, তাই নয় কি? ব্যাপারটা আশা করছি বুঝতে পারছো। এমটা জোড় হওয়া জরুরি। এম জোড় যদি হয়ে যায়, তো এখান থেকে জোড় বা বিজোড় যাই পাই না কেন, আমাদের জোড় পাবো। আশা করছি এবার বুঝতে পারছো। ঠিক আছে, ধরো এম এর মান 2, এবার ইনটু হয়ে আছে, এখানে এই দুটি হয়ে আছে। তো এম এর মান যদি 2 হয়, এখানে জোড় হোক বা বিজোড়, এটা জোড় হোক বা বিজোড়, যাই হোক না কেন তুমি জোড়ই পাবে। তুমি এখানে জোড় বসাও, এখানে বিজোড় বসাও, দেখবে তুমি পুরোটা গুণ করলে জোড় পাচ্ছ। 4 2 8, 8 3 24। কিংবা ধরো 2, এটাতে বিজোড় বসাও আর এটাতে জোড় বসাও, তাহলে দেখবে 40 পাচ্ছ, তার মানে জোড় পাচ্ছ। কিংবা দুটি যদি জোড় বসাও, তাহলে তো জোড় হবেই হবে। দুটি যদি বিজোড় বসাও, ধরো দুটি বিজোড় বসাচ্ছ, ঠিক আছে, এটাও 3 এটা 5, তাহলে দেখবে তুমি তবুও তুমি কিন্তু জোড় সংখ্যায় পাচ্ছ, 30 পাবে, তাই নয় কি? তাহলে এই এমটা দুইটা, এইটা জোড় হওয়াটা বেশি জরুরি। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। যদি n একটি ধনাত্মক সংখ্যা হয়, ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম? দেখো অপশন এ 0 দেওয়া আছে, n এর মান হচ্ছে ঋণাত্মক, মাইনাসে রয়েছে, তো 0 তো 0ই হবে, জিরোর ভ্যালু। ঠিক আছে, তো এ তো 0 0ই হবে। বিটা কি হবে ভালো করে খেয়াল করো। ধরো n এর মানটা ধরো -3 ধরলাম আমি, -3, ঠিক আছে। তো এখানে আছে মাইনাস মাইনাস, এখানে n এর মান বসাবো, তো মাইনাস অলরেডি দেওয়া আছে, এরপর n এর মান মানে -3 বসাও, তাহলে এখানে তুমি পাবে +3। এটা 0 থেকে এটা বড়, ঠিক আছে, ঠিক। তারপরে দেওয়া আছে কি, আচ্ছা ক্ষুদ্রতম চেয়েছে, এখানে বলেছে 2n, সিটা যদি খেয়াল করো বলেছে 2n, 2 ইন্টু n, n মানে তো -3 ধরেছি আমি, তার মানে এখানে পাচ্ছি -6, এটা অনেক ছোট, 0 থেকেও ছোট, মাইনাস হলে 0 থেকে ছোট হয়। আর একটা আছে ডি n স্কোয়ার, দেখো n স্কোয়ার মানে -3 এর স্কোয়ার, -3 এর স্কোয়ার করলে আমরা +9 পাই, এটা অনেক বড়। তাহলে সব থেকে ছোট হচ্ছে সিটা, -6, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর, 2n। যদি n এর মান যে কোনো ঋণাত্মক সংখ্যা ধরো, -3 -1 -5 যাই তুমি ধরবে না কেন, 2nটাতে তুমি মাইনাসই পাবে, 2nটাতে তুমি মাইনাসই পাবে, এবং হয়ে যাবে আমাদের কি সব থেকে ছোট মান, কারণ মাইনাস অলরেডি দেওয়া আছে, এখানে প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলেও মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাই না? সব থেকে ছোট মান 2n, অপশন সিতে পাবে। চলো নেক্সট 36 নম্বর অঙ্ক কি বলেছে, যদি x - y সমান 8 হয়, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে? x এবং y উভয় ধনাত্মক, হ্যাঁ হতে পারে, x y উভয় ধনাত্মক হতে পারে। কেন বলো তো? ধরো x এর মান 11 মাইনাস y এর মান 3, তাহলে 11 আর 3 বের করলে তো 8 হয়, তো দুটি তো x ও 11 নিয়েছি আর y 3, দুটি ধনাত্মক নিয়েছি, তো x এবং y দুটি ধনাত্মক হতে পারে, এটা অপশন 1 ঠিক নম্বর বোঝাচ্ছে। যদি x ধনাত্মক হয়, y অবশ্যই ঋণাত্মক হবে না, তার তো কোনো মানে নেই, এখানটাই থেকে দেখতে পাচ্ছ দুটি ধনাত্মক, তো x ধনাত্মক 11 অবশ্যই ঋণাত্মক হবে বলেছে না, অবশ্যই ঋণাত্মক হওয়ার কোনো দরকার নেই, y এর মান ঋণাত্মক হওয়ার কোনো প্রয়োজন নেই, তো এটা হবে না। 3 নম্বর বলছে যদি এটা ঋণাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হবে, এটা যদি ঋণাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হবে না, এটাও ভুল দেওয়া আছে। দেখো আমি প্রথমটা x এর মান ধরো -3 ধরলাম, মাইনাস, এটা ধনাত্মক ধরতে হবে তার কোনো মানে নেই, এটা তুমি -5 দাও তবুও তুমি 8 পাবে, না না না, +8 3, এটা -11 দাও, -11 দাও, দুটি ঋণাত্মক নাও, দেখবে তবু 8 পাচ্ছ, কারণ এখানে -3 এটা x এর মান, আর এখানে মাইনাসে মাইনাসে +11 হবে, তার মানে হবে 8, তাই না? তো একটা ঋণাত্মক ধরেছি, এটাও ঋণাত্মক, তো অবশ্যই ধনাত্মক হতে হবে বলেছে এখানে, তার মানে এটা হবে না। তাহলে একটাই ঠিক দেখতে পাচ্ছি, অপশন এ, তো অপশন এ হবে সঠিক উত্তর, কেবলমাত্র 1 নম্বরটা। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলি, তোমরা যদি WBP এবং কেপির জন্য খাটাখাটনি করছো, তাহলে 199 টাকাতে তুমি সমস্ত কিছু অঙ্কের ম্যাথের A to Z তোমরা পেয়ে যাবে। এখানে তুমি PDF আকারে তুমি সমস্ত ক্লাস পাবে, চ্যাপ্টার ধরে ধরে সাজেশন হয়ে যাবে একসঙ্গেই A to Z, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি, এই 3টি কভার করা হয়েছে।
আর প্রত্যেকটি ক্লাস তুমি ভিডিও আকারেও পেয়ে যাবে এর সঙ্গেই, ঠিক আছে। তার মানে তুমি ক্লাসটা অনায়াসে দেখে পুরোটাই তুমি কোর্সটা কমপ্লিট করে নিতে পারবে 199 টাকা দিয়ে। আর যদি তুমি অঙ্ক শিখতে চাইছো 6 মাস ধরে, তাহলে 299 টাকা দিয়ে 6 মাসে তুমি আমার কাছে অঙ্ক শিখতে পারো, চ্যাপ্টার ধরে ধরে, যদি শেখার ইচ্ছা থাকে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 37 নম্বর বলেছে, যদি এক্স এবং ওয়াই ঋণাত্মক হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক। আচ্ছা, দুটি ঋণাত্মক বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই হলো ধনাত্মক। আচ্ছা, দুটি ঋণাত্মক ধরে নাও, একটা -3 আর একটা -5, ঠিক আছে, একটা -3 আর একটা -5, দুটি ঋণাত্মক ধরলাম আমি। এদের যোগফল কি ধনাত্মক হবে? আচ্ছা, এটা যোগফল মানে প্লাস করে দাও, তাহলে এখান থেকে পাবে -3, এখানে পাবে -8, তার -8 আসছে, মাইনাস প্লাসে মাইনাস, তো -8 আসছে, ধনাত্মক আসছে না, তো এটা হবে না। এক্স ওয়াই হলো ধনাত্মক, হ্যাঁ দেখো -3 আর -5 তুমি গুণ করলে, দুটি ঋণাত্মক রাশি গুণ করলে অবশ্যই ধনাত্মক হয়, +15 হবে। তার মানে অপশন 2 ঠিক আছে, মানে বিবৃতি 2 নম্বর ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হলো ধনাত্মক, না এটা ধনাত্মক হবে তার কোনো মানে দেখতে পাচ্ছি না, কারণ দুটি যদি ঋণাত্মক হয়, দেখো প্রথমটা -3, তারপর মাইনাস দেওয়া আছে, ওয়াইয়ের মান -5 ধরলাম, এটা ধনাত্মক হবে তার কোনো মানে নেই। -3 তো -3, প্লাসে মাইনাসে 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 প্লাস, +5, তার মানে হচ্ছে 2 ধনাত্মক হচ্ছে ওকে, কিন্তু সবসময় ধনাত্মক হবে। প্রথমটা যদি ধরো -10 নিলে, ঠিক আছে, মাইনাস ওয়াইয়ের মান নিলে তুমি -5, তাহলে কি হবে, এটা -10 প্লাসে মাইনাসে +5, তার মানে -5 আসছে, তার মানে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। তো এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই হলো ধনাত্মক, না সবসময় ধনাত্মক হবে তার কোনো মানে নেই। তার মানে 2 নম্বরটা শুধু ঠিক দেখতে পাচ্ছি, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো ক্রস চেক করে নেবে কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, n সমান 1 + x হয়, যেখানে x পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে নিম্নের কোনটি সঠিক। দেখো n এর মানটা কি দেওয়া আছে, n এর মান হচ্ছে 1 + x, x হচ্ছে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। আচ্ছা, 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা 1 2 3 আর 4 নিতে পারি, 1 2 3 4, এর গুণ করলে কত হচ্ছে, 4 3 12, 12 2 24, এটা 24 x এর মান। তাহলে আমরা n এর মান টোটালটা কি পাচ্ছি, টোটালটা পাচ্ছি 25। এবার কি বলেছে দেখো, n হলো বিজোড়, n এর মান হচ্ছে 25, তার মানে বিজোড়, ঠিক আছে। n হলো মৌলিক, n 25 মৌলিক সংখ্যা নয়, তার মানে এটা হবে না। n হলো পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ সংখ্যা, এটা হবে। তাহলে 1 নম্বর আর 3 নম্বর ঠিক, তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন সি। এটা ক্রস চেক করে তুমি দেখতে পারো, এই যে 24 পেলাম, x এর মান 4টি সংখ্যার গুণফল, 1 2 3 4 নিয়েছি, তুমি 2 3 4 5 নিতে পারো, ঠিক আছে, তবুও দেখবে এটাই অ্যান্সার আসছে। নেক্সট, যদি x সমান 2/5y + 3 হয়, তাহলে x এর মান 1 থেকে 2 বৃদ্ধি করলে y এর কি পরিবর্তন হবে। তার মানে 1 বসালে তারপর 2 বসাবো, কি হচ্ছে আমরা দেখবো, বাস x এর মান। তো এটা আমি একটু ঘুরিয়ে লিখছি, প্রথমে এই দিকটা লিখছি, 2/5y + 3 = x, x এর মান প্রথমে 1 বসাও, x এর মান 1 বসালে আমরা পাই 2/5y এই +3 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো 1 আছে তো -2 হবে, তাহলে y এর মান আমরা কি পাবো, -2, 5টা উপরে চলে যাবে আর উপরের 2টা নিচে আসবে, কাটাকাটি করলে -5, তাহলে 1 বসালে -5 আসছে। তোমরা খেয়াল করো অপশন এ তে y এর মান -5, অপশন ডি দিকে তাকাও, y এর মান -5, এখানে y এর মান প্রথমে 2/5 দিয়েছে, মানে এই দুটি হবে না, অপশন এ কিংবা ডি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। -5 থেকে কি ঘটছে দেখব এবার, ঠিক আছে, -5 হলো, এবার আমরা 2 বসিয়ে দেখি তো কি ঘটছে, ঠিক আছে, 2 বসিয়ে দেখি, ঠিক আছে, আমাদের এ কিংবা ডি অ্যান্সার হবে। যদি আমি ডি বসাই, 2/5y + 3 x এর মান 2 বসালাম, তাহলে আমরা পাবো 2/5y, আচ্ছা 2/5y +3, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে -1 পড়ে থাকবে, তাহলে y এর ভ্যালুটা কি হবে, -1 আছে, 5টা উপরে গুণ হবে আর উপরের 2টা নিচে আসবে, তার মানে আমরা পাবো -5/2, তাহলে y এর মানটা -5 থেকে -5/2 হবে। আচ্ছা, মাইনাস ছোট 5 ছোট, এটা -2.5, তার মানে এটা বড়, তাহলে -5 থেকে বেড়ে -2.5 হবে, ঠিক আছে। তো y এর মান -5 থেকে
মাইনাস আড়াই বৃদ্ধি ঘটবে, এইটা হবে। এটা হ্রাস ঘটবে বলেছে, এটা হবে না, বৃদ্ধি ঘটবে, কারণ এটা কম, ঠিক আছে। 5/2টা বেশি, -5টা কম। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি x একটি মূলদ সংখ্যা হয় এবং y একটি অমূলদ সংখ্যা হয়, তাহলে চারটে অপশন তোমাকে টেস্ট করতে হবে। মূলদ সংখ্যা যে কোনো একটা ধরে নাও, 1, আচ্ছা 0 ধর, সব থেকে বেশি সুবিধা হবে 0। আর অমূলদ সংখ্যা ধরে নাও √2, ঠিক আছে, অমূলদ সংখ্যা ধরে নাও √2। তাহলে x মূলদ সংখ্যা, আর x হচ্ছে এইটা, আর y হচ্ছে √2, ঠিক আছে। 0 কিন্তু মূলদ সংখ্যা, হ্যাঁ 0 মূলদ সংখ্যা, আর √2 তো অমূলদ সংখ্যা। এবার বলেছে এ দেখো, দুটি যোগ করলে এবং গুণ করলে উভয় মূলদ হবে। দেখো 0 আর √2 যদি যোগ করি আমরা, তাহলে তো অমূলদ চলে আসছে, এটা অমূলদ হবে, মানে √2 পাবো মানে অমূলদ, তার মানে এখানে উভয় অমূলদ হবে, এটা ভুল দেওয়া আছে। যোগ করলে এবং গুণ করলে উভয় অমূলদ, আচ্ছা যোগ করলে অমূলদ পাচ্ছি, গুণ করলে কি হবে, 0 আর √2 গুণ করলে 0 হয়, মানে আবার মূলদ চলে আসছে, 0 তো মূলদ, আর এখানে বলেছে অমূলদ হবে না, এটাও হবে না। xy অবশ্য অমূলদ, দেখো গুণ করলে তো মূলদ হয়, তো প্রথমেই এটা বাদ দিয়ে দাও, তাই না, অমূলদ বলেছে, গুণ করলে মূলদ হয়, তাহলে একটাই থাকলো আমার কাছে, অপশন ডি, এটাই অ্যান্সার হবে। xy অবশ্যই অমূলদ, x আর y যদি যোগ করি, দেখো এখানে তাকাও, 0 + √2, এটা অমূলদ, কিন্তু xy মূলদ অথবা অমূলদ দুটোই হতে পারে, তাই না, xy মূলদ অমূলদ দুটোই হতে পারে। কেন বলি, দেখো 0-র সঙ্গে যখন √2 গুণ করছো 0 আসছে, মানে মূলদ হচ্ছে। আবার যদি x এর মান 1 ধরি, 1 তো মূলদ সংখ্যা, তো 1 ধরতে পারি, আর √2 হচ্ছে অমূলদ, এই দুটি গুণ করলে আবার √2 আসছে, মানে অমূলদও আসছে, তার মানে অমূলদও হতে পারে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে, যোগ করলে অবশ্যই অমূলদ, গুণ করলে মূলদ হতে পারে, অমূলদও হতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। যে কোনো পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য সমান হবে, এটা মুখস্থ করার বিষয়, যোগফলের সমান হবে, সংখ্যা দুটির যোগফলের সমান হবে। কেন, ধরো যে কোনো দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য বলেছে, যে কোনো দুটি, তো ধরো 10 আর 19, 10 আর 9, 10 আর 9 এটা পরপর সংখ্যা, এদের বর্গের পার্থক্য কী হবে জানো, 19 হবে, এদের যোগফল 10 আর 9 যোগফল। কেন হয়, কারণ 10 স্কোয়ার আর 9 স্কোয়ারের পার্থক্য বলেছে, যে কোনো পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য, তো এটা তো a² - b² এর ফর্মুলা, তাহলে একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। এই বিয়োগটা যেহেতু পরপর সংখ্যা, তার মানে এখানে 1 মান পাবে তুমি, পরপর সংখ্যা মানেই 1 মান পাবে, বিয়োগ করলে 1, তাহলে যোগফল তার সঙ্গে 1 গুণ করলে যোগফলই থাকে, তাই না, 19 × 1 মানে 19। তাহলে আমরা এটুকু বলতে পারি যে পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য তাদের যোগফলের সমান হবে, ঠিক আছে, যোগফলের সমান হবে। তো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট 42 নম্বর। দুটি মূলদ সংখ্যা a এবং b এর মাঝে নিম্নলিখিত কোন মূলদ সংখ্যা রয়েছে। দেখো মূলদ সংখ্যার মাঝে, মূলদ সংখ্যা মানে ধরো 2 আর 3, তো মূলদ সংখ্যা মানে তো ভগ্নাংশ করা যায়, তাই না, ভগ্নাংশ তো মূলদ সংখ্যা, তো এর মাঝেরটা মানে 3/2, এটাই তো মূলদ সংখ্যা হবে, এটাই তো সব থেকে সহজ এবং সিম্পল নিয়ম। বা এর অর্ধেকটা, 2 আর 3 এর মাঝে 1.5 থাকে, 1.5 মানে 1.5, এটাও তো মূলদ সংখ্যা, 1.5 মানে 3/2, ঠিক আছে, মাঝেরটা। তো এটা আমরা কি পাবো, যোগ করে 2 দিয়ে ভাগ, অপশন ডি হবে সঠিক উত্তর। ভালো করে বোঝো, এর মাঝেরটা কত হবে, 2 আর 3, এর মাঝেরটা কত, আমরা 2 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তার মানে সরি 1.5 হবে না, 2.5 হবে গো, 5/2 হবে, সরি, চলো 2.5 হবে, এটা আমি ভুল লিখেছিলাম, 2.5 হবে। তো এখানে হবে 5/2 মানে 2.5, 2.5, 2 আর 3 এর মাঝে থাকে 2.5, এটা মূলদ সংখ্যা। তো অ্যান্সার হবে অপশন ডি। ওকে, তো আমরা 42 নম্বর অঙ্ক অবধি করে ফেলেছি। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি ডাব্লিউপি এবং কেপির জন্য খাটাখাটি করছো, তো একসঙ্গে সম্পূর্ণ কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ মাত্র 199 টাকায়, যেখানে ম্যাথের A to Z তোমরা পেয়ে যাবে, এর বাইরে ম্যাথ করার দরকার নেই কেপি এবং ডাব্লিউপির জন্য, যেগুলো আমি প্রোভাইড করব শুধুমাত্র সেগুলোই করলেই হবে। তো ফুল ম্যাথ কোর্স পাচ্ছ, প্লাস 10টি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, আর অঙ্ক তুমি শিখতে পারো। আমি বলবো অবশ্য অঙ্ক শেখাটা সব থেকে বেশি জরুরি জিনিস, কারণ এখানে তুমি ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক শিখতে পারবে, তারপরে 0 থেকে অ্যাডভান্স পুরোটা পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, এটা 6 মাস ধরে তুমি শিখতে পারছো 299 টাকা দিয়ে। তো অবশ্যই অঙ্ক শেখাটা বেশি জরুরি, তুমি চাইলে অঙ্ক শিখতে পারো। আর ডাব্লিউপির জন্য যেহেতু সময় কম, তাই একসঙ্গে পারচেস করে নাও, এই যে এটা রয়েছে, কোর্সটা রয়েছে, প্র্যাকটিস সেটও পেয়ে যাচ্ছ, সব কিছুই পেয়ে যাচ্ছ, ভিডিও ক্লাসও পেয়ে যাচ্ছ। তো
তো পারচেস করতে পারো 199 টাকা দিয়ে। ওকে বন্ধুরা, আজকে আমার ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।